বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। দলের কেউ অনৈতিক কাজ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহায়তা দেবে ভারত, আশ্বাস প্রণয় ভার্মার। আর নয় দিল্লির পদলেহন, বলেছেন মান্না। নিষিদ্ধ নয় আওয়ামী লীগের দোষীদের বিচার চান জেএম কাদের। জাতীয় ঐক্যের সংলাপে না ডাকায় আক্ষেপ। খুনিদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা সার্জিসের। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবার রাজধানীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের ব্যতিক্রমী প্রতিবাদ মিছিল, জাতীয় ঐক্যের আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত দ্রুত সম্ভব দেশকে একটা স্থিতিশীল অবস্থায় দেখতে চায় তার দল। রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে শনিবার ফরিদপুরের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। তারেক রহমান আরও বলেন, বিএনপি এখন আগের থেকে অনেক কঠোর। দলে কেউ অনৈতিক কাজ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের কাছে এই দাবিগুলো তুলে ধরার আহ্বান জানান। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার নেতাকর্মীরা অংশ নেন। এই ৩১ দফায় সবকিছু না, কোনো ব্যক্তি কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। দফাগুলোর অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন, তখনই আমরা এটি করতে পারবো। জনমানুষের সমর্থন নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা যাতে কাজ শুরু করতে পারি ৩১ দফা বাস্তবায়নের জন্য, সেটিই হোক আমাদের লক্ষ্য। যাতে জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হই এবং সেই সরকার পর্যায়ক্রমিকভাবে ৩১ দফা যাতে বাস্তবায়ন করতে পারে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট সময় ক্ষমতায় থাকলে দেশে অস্থিতিশীলতা বাড়বে। নির্বাচনী রোডম্যাপ দিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন বিষয়ে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হলে নির্বাচন প্রয়োজন। অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র, এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাই কমিশনে হামলা করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতীয় উগ্রবাদীরা। এই ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য তা না, এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন নেক দখল করে নেবে। আরে ভাই, দখলের দিন শেষ, বুঝতে হবে এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইসকনের নামে, চিন্ময়ের নামে, যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত হয়েছেন, তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে। তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল, প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন কান্নার রোল পড়ে গেছে। আহতদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।
আগামী বছর দেশে নির্বাচিত সরকার দেখা যেতে পারে বলেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে তিনি জানান, নির্বাচন সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত। শেষমেশ কি হবে তিনি জানেন না। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনে একথা বলেন তিনি। এবার সম্মেলনের মূল প্রতিপাদ্য সমতা, সুযোগ, স্বাধীনতা এবং মর্যাদার ভিত্তিতে ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের পুনর্গঠন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানের টাকা বাইরে চলে গেছে, ব্যাংকের টাকা বাইরে চলে গেছে। এমন অবস্থায় সামাজিক সমতার জন্য রিসোর্স দরকার। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি রিসোর্স দিতে হলে আরও বেশি অর্থায়নের দরকার বলেও জানান তিনি। রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব, আমার ব্যক্তিগত মতামত জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। পরিবর্তন হলেও এবং কিছু চ্যালেঞ্জ থাকলেও স্থিতিশীল, গণতান্ত্রিক, অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহায়তা অব্যাহত রাখবে ভারত, জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে দুদেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। যে পরিবর্তনই হোক, দুদেশের মানুষের কল্যাণে পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে বলে মনে করেন তিনি। প্রণয় ভার্মা বলেন, কিছু চ্যালেঞ্জ থাকলেও অতীতের মতোই বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ভারত। বাংলাদেশ ভারত বন্ধন কোনো কিছুতে শিথিল হবে না বলে মন্তব্য করেন তিনি। ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ দেখতে চায় বলে জানান তিনি। রাজধানীর সামরিক জাদুঘরে 6 ডিসেম্বর মৈত্রী দিবস উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন ভারতীয় হাই কমিশনার। India had stood with the people of Bangladesh in 1971 and will continue to support them. 1971 সালে ভারত যেভাবে বাংলাদেশকে সহায়তা করেছিল, তেমনি একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক জাতি গঠনে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখা হবে। বাংলাদেশে পরিবর্তন হলেও অতীতের সহযোগিতা থেকে উদ্বুদ্ধ হয়ে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে আমরা একত্রে কাজ করে যাব। এ ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ আর ভারতের পা চেটে চলবে না। সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সবাই এক। খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার দুপুরে নাগরিক ঐক্য খুলনা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মান্না আরও বলেন, এত বড় অভ্যুত্থানের পর আর কারো চাঁদাবাজি, দখলদারিত্ব, গুন্ডামি দেখতে চায় না দেশের মানুষ। অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য কমাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পরে মাহমুদুর রহমান মান্না জুলাই আগস্টের অভ্যুত্থানে ঢাকায় নিহত শাকিল আহমেদের কবর জিয়ারত করেন। বাংলাদেশকে এখন আগের মতো পা চেটে বেড়াবার চিন্তা যদি করেন তাহলে হবে না। বাংলাদেশকে সমান্তরে বন্ধুর মতো করে সাথে নিয়ে চলতে পারবেন, না হলে চলতে পারবেন না, আপনারা হোঁচট খাবেন। এই জাতীয় ঐক্য নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার দরকার নেই। আমাদের সামনে নির্বাচন, দুটো দল যখন প্রতিদ্বন্দ্বিতা করবে তারা দুজন কি একই নির্বাচন করতে পারবে? জাতীয় ঐক্য মানে তা বোঝায় না। জাতীয় ঐক্য মানে আমার সাথে আপনার পার্থক্য তো আছে, কিন্তু তারপরে আমরা এক আছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। বলেন, নিষিদ্ধ না করে আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের বিচারের মুখোমুখি করা দরকার। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এলোমেলো মামলা দিয়ে রাজনৈতিক দল ও ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে। এর মাধ্যমে দেশে অরাজকতা ও অস্থিরতার বীজ বপন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে, এমনকি সংলাপেও ডাকা হয়নি। তিনি বলেন, এর ফলে জাতিগতভাবে অবিশ্বাস ও সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়েছে। যে কোনো আগ্রাসনে জাতীয় পার্টি মাঠে থাকবে বলেও জানান জিএম কাদের। তিনি বলেন, দলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, জাতীয় পার্টি নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন জিএম কাদের। ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন, কাকে উপরে রাখছেন। কাজে একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের ডাক দিয়েছেন। এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। দেশের মধ্যে একটি দল, একটি অংশ তারা অবাঞ্ছিত অথবা ঘৃণিত ভাবে চিত্রিত হচ্ছে, আরেকটি অংশ তারা
সবথেকে পবিত্র ভালো এইরকমভাবে ট্রিট করা হচ্ছে ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট সাইড, অ্যান্ড দ্যাট ইজ সে থেকে আমরা মনে করি একটা সংঘাতপূর্ণ অবিশ্বাসের আবহাওয়া তৈরি হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা একজন প্যাথোলজিক্যাল খুনি। এই খুনিরা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে। যারা খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের প্রতিহত করতে আবারও একসাথে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রামে ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে শনিবার চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় সার্জিসকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের কথা জানান সার্জিস আলম। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি প্রশাসনকে আরও বেশি কঠোর হওয়ার আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। যেই খুনি মানে তার পরিবারের 18 জনের হত্যা নিয়ে 16 বছর ধরে মায়া কান্না করলো, সে যদি এটা মায়া কান্না না করে, সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা, এবং সেটি করার জন্য আমরা যেমন এই 5ই আগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা সহ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। এজন্য মহাখালী রাওয়ার সামনে শনিবার সমাবেশের পাশাপাশি প্রতিবাদ মিছিল করেন তারা। রুকনুজ্জামানের রিপোর্ট। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা, ভারতীয় বিভিন্ন প্রচার মাধ্যমে অব্যাহত বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় এবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। শনিবার মহাখালীতে রিটায়ার্ড আর্মি অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনের সামনে সমাবেশ করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। ভারতের এই আধিপত্য খর্ব করার জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি রাখতে চাই। প্রথমত, ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক। বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক। যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক, নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক। বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক। বাংলাদেশ বিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন তারা। দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোন রকমের বিচ্যুত হইনি। আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। সমাবেশ শেষে মহাখালী থেকে মিছিল করে বিজয় সরণি ঘুরে আবারও রাওয়ায় গিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই মিছিলটি। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বৈরাচারের পতন হলেও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে দলের নেত্রী, যে দলের নেতাকর্মীরা নিজ দেশের বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করে, তারা এই দেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্ন তোলার সময় এসেছে এখন। শনিবার নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। শনিবার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার RKRM উচ্চ বিদ্যালয় মাঠে। ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের নির্দেশে ৩৬ দিনে প্রায় ২০০০ লোককে হত্যা করা হয়েছে। সেই গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ৩৬ দিনে তারা ২০০০-এর মতো নিরীহ ছাত্র জনতাকে গুলি করে সরাসরি হত্যার নির্দেশ যেই দল থেকে এসেছে, যে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সেটি কার্যকর করতে হবে। যেই দলের নেত্রী, যেই দলের নেতাকর্মীরা নিজ দেশের বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করে, তারা এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্ন তোলার সময় চলে এসেছে। ইশরাক হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে এই নরসিংদীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছেন। তার বাবা মুক্তিযুদ্ধের সময়ে এই নরসিংদীতে ঘাঁটি করেছিলেন বলেও জানান তিনি। বলেন, বিএনপিকে সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ সময় বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিএনপির যারা নেতাকর্মী আমরা রয়েছি, আমাদেরকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে জনগণ কোনো কারণে মনক্ষুণ্ণ না হয়। আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে গড়ে তুলতে চাই একটি গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশ হিসেবে, যার সার্বভৌমত্ব নিয়ে আর কেউ কোনোদিন চিনিমিনি না খেলতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে আমরা ধারণ করে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সুন্দর সমাজ গড়ব। সেই সুন্দর সমাজ গড়ার অংশ হচ্ছে এই ক্রিয়াঙ্গন। এই দীর্ঘ ১৭ বছর মাদকে যেখানে সমাজ নিমজ্জিত ছিল, আমরা সেই মাদক মুক্ত সমাজ বিনির্মাণে এই ক্রিয়াঙ্গনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৃষ্ঠপোষকতা করছে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রায়পুরা বন্ধুমহল একাদশ বনাম রায়পুরা টেকপাড়া একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। বন্ধুমহল একাদশ ৫-৩ গোলে টেকপাড়া একাদশকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সয়াবিন তেলে ডুয়েল গেম আমদানিকারক ১০ প্রতিষ্ঠান। একদিকে আন্তর্জাতিক বাজারে খোলা তেলের দাম বেড়ে যাওয়ায় বোতলজাত সয়াবিন তেলে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আরেকদিকে রমজান সামনে রেখে দাম বাড়ানোর পায়তারা করছে সয়াবিন তেলের এই সংকট। সরকার আমদানিকারকদের সুবিধার্থে ১০% ভ্যাট কমালেও ক্রেতার ভাগ্যে জুটেছে অতিরিক্ত দামের বোঝা। রিপোর্ট ফরুক বাবুর। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ২ দফায় আমদানি শুল্ক কর কমিয়েছে সরকার। চলতি বছরের অক্টোবর-নভেম্বর ২ মাসেই শুল্ক কর কমিয়ে তা ৫% নামানো হয়েছে, কিন্তু বাজারে তার কোনো প্রভাব পড়েনি। শুল্ক কমার কারণে বাজারে তেলের আমদানি বাড়ার কথা থাকলেও উল্টো সরবরাহ কমিয়েছে ১০টি প্রতিষ্ঠান। এদিকে ২ সপ্তাহ ধরে সয়াবিন তেলের বাজারে চলছে অস্থিরতা। বিভিন্ন জেলা থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও করেছে ব্যবসায়ীরা। তারা আভাস পেয়েছিল আন্তর্জাতিক বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়বে। শুল্ক কমিয়ে তেলের বাজার ঠিক রাখার দাবি ছিল আমদানিকারকদের। সরকার ২ দফায় ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী শুল্ক কমিয়েছে, কিন্তু আমদানিকারকরা উল্টো ক্রেতার পকেট থেকে অতিরিক্ত মুনাফা লুটে নেয়ার ২টি রাস্তা প্রসারিত করেছে। এ কারণে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। খুচরা বিক্রেতাদের দাবি আমদানিকারকরা জিম্মি করেছে তাদের। ১ লিটার ২ লিটার কিছুটা সরবরাহ আছে, কিন্তু আমার লাগবে দৈনিক ২০০ লিটার, আমি পাচ্ছি ২০ লিটার ৪০ লিটার, এইভাবে চলতেছে না আর কি। যারা ইম্পোর্ট করে এরাই সব নিয়ন্ত্রণ করে এগুলা। ইম্পোর্টার তো বাংলাদেশে কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন। লোভটা কেউ সামলাইতে পারতেছে না। তেলের খোলা তেলের দামটা বাড়ার কারণে কোম্পানির কি করতেছে, ইনটেক দিতেছে না। মানে কোম্পানির চাইতেছে খোলা তেল ৮২০ টাকা ৫ লিটার, আর ইনটেক হচ্ছে ৮১৮ টাকা। ওরা অফ করে দিছে, খোলা তেলটা মার্কেটে আবার দাম বেড়ে গেছে, কাস্টমার তেল পাইতেছে না। তাদের লাভ হচ্ছে কি, যে লুজ যে তেলটা ওটা বিক্রি করে তাদের এখানে কোনো ইনভেস্ট করতে হয় না, তাদের এখানে ডাবল প্রফিট পাচ্ছে। কোম্পানি যদি সাপ্লাই ঠিক মতো দেয় তেলের দাম বাড়বে না। বিগত সরকারের মতো ব্যবসায়ীদের শুধু সুযোগ দিলেই চলবে না, তাদের কারসাজির বিরুদ্ধে আইনি পদক্ষেপ চায় ক্রেতারা। কমার বেলায় আর থাকে না, বাংলাদেশে শুধু বেড়েই যায়, দিন দিন বেড়েই যায়। তো এবারে বাড়তেছে, স্বাভাবিক বিষয়।
তেলের যে দাম বাড়তেছে, মানে এই জিনিসগুলো আমরা সাধারণ মানুষ, একটা চাকরিজীবী মানুষ আমাদের চলা অনেক কষ্টকর হয়ে যায়। সিন্ডিকেটের দোয়াই দিয়ে বাজার বা ব্যবসায়ীদের নিকট যেন বাংলাদেশ জিম্মি হয়ে না থাকে, থাকলে জনগণ আবার খেপে যাবে, জনগণ খেপলে সেই আগের মতো পরিণত হবে। ডক্টর ইউনূস সাহেব যদি উনি বলছে যে আমরা সংস্কার করব, যদি এই সংস্কার যদি উনি করতে পারেন তাহলে ওনাকে সেলুট, আর সংস্কার করতে না পারেন তাহলে যদি আগের মতো যে ন্যায় চলে তাহলে আমি মনে করি সে ব্যর্থ। প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম গত বছর ডিসেম্বরে ছিল $1,105, গত আগস্টে তা কমে দাঁড়ায় $1,031। তবে সেপ্টেম্বরে $13 দাম বেড়ে স্থির হয়। গত ডিসেম্বরের তুলনায় সয়াবিন তেলের দাম কমেছে 5.52%। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর পরও পণ্যের দাম না কমা সরকারের জন্য উদ্বেগের। তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ একেবারে কম নয়, তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ায় সেভাবে সুফল মিলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মার্কেটিং বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে শনিবার এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, একদিকে মূল্যস্ফীতি কমছে না, অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না। এটি সীমিত আয়ের মানুষের জন্য সমস্যার কারণ। মধ্যস্বত্বভোগীদের দূরত্ব কমানো গেলে বাজারে পণ্য দাম অনেক কমে যাবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আসছে রোজায় পণ্যের দাম কম রাখা না গেলে তার সরকারের জন্য বড় চাপ হবে। কারণ সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার কি বলে ম্যানিপুলেট করে সরবরাহ যে একেবারে কম তা না। এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে 0 পর্যন্ত নিয়ে আসি, কিন্তু দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনার দোসররা প্রশাসন ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন রিজভী। শনিবার রাজধানীর বাসাবো এলাকায় এক সমাবেশে রিজভী এসব মন্তব্য করেন। গুম হওয়া সবুজবাগ থানা ছাত্রদল নেতা সুজন ও ফরাদকে ফিরে পাওয়ার দাবিতে এ সমাবেশ করা হয়। তিনি বলেন, 190 টাকা কেজিতে সয়াবিন তেল কিনবে জনগণ, বাজারে এত চড়ার দাম থাকবে কেন? উপদেষ্টারা বসে বসে দেখছেন, বুঝছেন না সিন্ডিকেট এখনো আওয়ামী লীগেরই। রিজভী বলেন, প্রশাসনে এখনো শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে, কিন্তু এসব বিষয়ে কথা বললে উপদেষ্টারা বিরক্ত হন। তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনা তার গদি রক্ষায় যে রক্ত ঝরালো তার বিচার কিভাবে হবে? যারা গুম হয়েছে 4 মাসেও সরকার কেন তাদের খোঁজ পায়নি সে প্রশ্ন তোলেন তিনি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দ্রুত দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। দলের কেউ অনৈতিক কাজ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহায়তা দেবে ভারত, আশ্বাস প্রণয় ভার্মার। আর নয় দিল্লির পাতুলেহন, বলেছেন মান্না। নিষিদ্ধ নয় আওয়ামী লীগের দোষীদের বিচার চান জিএম কাদের। জাতীয় ঐক্যের সংলাপে না ডাকায় আক্ষেপ। খুনিদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা সার্জিসের। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবার রাজধানীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের ব্যতিক্রমী প্রতিবাদ মিছিল, জাতীয় ঐক্যের আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।